আরে, সোনার হাঁসের ভিতরে এত এত সোনা! আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো এই সোনার ডিম বিক্রি করে কোটিপতি হয়ে যাব রে। তুলি, রান্নাটা কি হলো? আর কতক্ষণ সময় লাগবে? বাড়িতে যে আরো অনেক কাজ পড়ে আছে, সেই দেখি কি তোর খেয়াল আছে? শহর থেকে যে তোর মামার আসার সময় হয়ে গেছে, এসে যদি দেখে তুই কাজ করছিস, তাহলে যে ভাববে আমি তোকে দিয়েই বাড়ির সব কাজগুলো করাই। তারপর যে আবার আমাকে দু চারটা কথাও শুনিয়ে ফেলবে। তাড়াতাড়ি কাজ শেষ করে ফেল। মামি, আজকে মামা আসবে। হে, কি মজা! হ্যাঁ মামি, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। মামা আসার আগে আমার কাজ সব শেষ হয়ে যাবে মামি। এ, মামা শহর থেকে আসবে দেখে উনি কত খুশি! হ্যাঁ মামি, মামা আসার সময় তো শহর থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। হ্যাঁ, তোর মামার তো আবার কোনো হিসাব নেই, তোর জন্য যা ইচ্ছে হয় তাই নিয়ে আসে। মা মিনা, মা তুলি, এই নে তোদের দুইজনের জন্য একই ডিজাইনের দুটো জামা এনেছি। দেখ মা, তোদের পছন্দ হয় কিনা। বাবা, তুমি আমাদের দুইজনের জন্য কেন সেম ডিজাইনের জামা এনেছো? তুলির সাথে কি আমার তুলনা? আমি হলাম এই বাড়ির একমাত্র মেয়ে, আর তুলি তো আমাদের বাড়িতে কাজ করে। তাহলে আমার মতো কেন ওর জন্য সেম জামা আনবে বাবা? ওর জামা তো আরো কম টাকা দিয়ে আনা উচিত ছিল, তাই না? মিনা, এটা তুই কি ধরনের কথা বলছিস রে মা? কে বলেছে তুলি আমাদের বাড়িতে কাজ করে? তুলি তো আমার আপন বড় বোনের মেয়ে, তার মানে সে আমারও মেয়ে। তুলি তোর নিজের বোনের মতো রে মা, ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলিস? কই, আমি তো পড়াশোনা করি, কিন্তু তুলি তো পড়াশোনা করে না, আর বাড়ির সব কাজ তো তুলিই করে। তাহলে তো তুলি আমাদের বাড়ির কাজের মেয়ে। তুলিও এখন থেকে তোর সঙ্গে স্কুলে যাবে। আমি তুলিকে স্কুলে ভর্তি করে দিব। আর তুলি এই বাড়িতে কোনো কাজ করবে না। কাজ করার জন্য তো তোর মাই আছে। আর তোর মা যদি কাজ করতে না পারে, তাহলে দরকার হলে আমি কাজের লোক রেখে দিব। তুলি আর কোনো কাজই করবে না। না বাবা, এটা আমি কিছুতেই মানবো না। তুমি তুলির মতো কেন আমার জন্য জামা কিনবে? ওর মতো জামা পরলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমি এই জামা পরবো না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ গো, তুমি মেয়েটার সাথে এইভাবে কথা কেন বলছো? ছোট্ট মেয়ে, সে কি এত কিছু বুঝে? এত কিছু বুঝলে কি আর এইসব কথা বলতো? তুমিও না যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। এতদিন পরে বাড়িতে এসেছো, কই মেয়েটাকে একটু আদর করবে? তা না করে উল্টাপাল্টা বকেই যাচ্ছ মেয়েটাকে। দেখো শেফা, তোমার আদর পেয়ে কিন্তু মেয়েটা এতটা বেয়াদব হয়ে যাচ্ছে। তুলি ওর বড় বোনের মতো, দেখলে না ও তুলিকে কাজের মেয়ে বললো? ওর এত সাহস হয় কি করে বলো? বাবা, তুমি এই তুলির জন্য আমাকে এতগুলো কথা শোনালে, আর আমি আজ যদি তুলির মতো জামা পরি, তাহলে তো সবাই আমাকে তুলির মতো ভিখারি ভাববে। আমার কি তুলির সাথে তুলনা? হ্যাঁ, আমি আর তোমার সাথে কথাই বলবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এই তুলি, এই তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? এই চিপস, চিকেন ফ্রাই, জুস তোকে কে দিয়েছে? হ্যাঁ বোন, মামা তোমার জন্য এগুলো নিয়ে এসেছে। তোমারটা তো ঘরে রাখা আছে। আমাদের দুইজনের জন্যই মামা এনেছে। এগুলো আমার, মামা আমাকে খেতে দিয়েছে, আর তোমারগুলো ঘরে রাখা আছে। কি, আমার বাগেরটাও তুই খেয়ে ফেলছিস আর বসে বসে মিথ্যা কথা বলছিস? দে বলছি, আমার খাবার তোকে আমি খেতে দিব না। এই চিপস, চিকেন ফ্রাই, জুস সব আমার। আমি তোকে এসব খেতে দিব না। এই কথা বলে তুলির কাছ থেকে খাবারগুলো মিনা নিয়ে যায়। মিনা, নিস না বোন, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। তোর জন্য তো মামা এনেছে, তাহলে তুই আমার খাবারগুলো কেন নিয়ে যাচ্ছিস বোন? নিস না বোন। মিনা, দিন দিন তো দেখছি তুমি অনেক বেয়াদব আর অসভ্য হয়ে যাচ্ছ। কেন তুমি তুলির খাবারগুলো ছিনিয়ে নিয়েছো? হ্যাঁ, আমি তো তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছিলাম। তাহলে তুমি কেন তুলির খাবারগুলো ছিনিয়ে নিলে বলো? আমি কিন্তু তোমাকে বারবার করে বলছি, তুলি তোমার বোনের মতো। তাহলে তোমার তুলির সাথে কিসের এত সমস্যা বলো তো? বাবা, তুমি এই তুলির জন্য আমাকে একটু আদর করো না, সারাদিন শুধু বকতেই থাকো। কেন বাবা? তুমি যখন শহরে গিয়েছো, তখন আমি তোমাকে কত মিস করেছি। ভেবেছিলাম তুমি এসে আমাকে অনেক আদর করবে, কিন্তু না, তুমি তো এই তুলির জন্য আমাকে শুধু বকেই যাচ্ছ। না মা, আমি তোমাকে একদমই বকিনি। আমি শুধু বলেছি
তুলির সাথে ভালো ব্যবহার করতে। তুলি তো তোমার বোনের মতো। তুলির যে আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি এমন করলে যে তুলি অনেক কষ্ট পায় মা। আমি যে তোমরা দুইজনকে অনেক বেশি আদর করি, আর আমি তো সবসময় তোমাদের দুইজনের জন্যই সমান সমান করে খাবার, জামা কাপড় সবকিছু কিনে আনি। তারপরও তুমি তুলিরটা কেন নিয়ে যাও বলো আমাকে? তুমি যদি এরপরও তুলির সাথে এমন ব্যবহার করো, এর জন্য কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। এসব বলার পরেও মিনা রাগ করে সেখান থেকে চলে যায়। বোন, তোমার হাতে তো দেখছি হাঁসের ডিম। এগুলো পড়ে গেলে তো ভেঙে যাবে। তুমি কি হাঁসের ডিম খাবে? দাও দাও, আমি তোমাকে হাঁসের ডিম সিদ্ধ করে দেই। না রে তুলি, আমি তো এই ডিমগুলো খাবো না। এই ডিমগুলো তো মাত্র বাবা এনেছে। আমি এইগুলো ভেঙে তোর কথা বলবো, যাতে করে বাবা তোকে অনেক বকা দেয় আর তোকে শাস্তি দেয়। তোর জন্য আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, এবার তুই মজা বুঝবি। এই বলে সাথে সাথেই মিনা ডিমগুলো মাটিতে ফেলে দেয়, আর মাটিতে পড়ার সাথে সাথেই ডিমগুলো ভেঙে যায়। মা, বাবা, তাড়াতাড়ি এসে দেখে যাও তোমাদের আদরের তুলি এটা কি করেছে। তুলি তো হাঁসের ডিমগুলো ভেঙে ফেলেছে, তাড়াতাড়ি আসো। আরে আরে, এতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলো রে মিনা? মা, আমি তুলিকে বলেছিলাম একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিতে, কিন্তু তুলি বলল, আমি কি তোদের বাড়ির কাজের মেয়ে যে তোকে হাঁসের ডিম সিদ্ধ করে দিব? এই কথা বলে সাথে সাথে আমার হাত থেকে ডিমগুলো নিয়ে মাটিতে ফেলে ভেঙে দিয়েছে। মা, কি সব বলছিস রে মিনা? এত দামি দামি হাঁসের ডিমগুলো তুলে কিনা ইচ্ছে করে ভেঙে দিল? হ্যাঁ গো, এবার তুমি কিছু একটা করো। তোমার আদরের ভাগ্নিকে তো কিছুই বলো না, সব সময় তো শুধু আমার মেয়েকে বকাঝকা করো। আমার মেয়েটা নাকি বেয়াদব, অসভ্য। এবার যদি তুমি কিছু না বলো, তাহলে কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। তুলি, তোকে আমি আদর করি বলে তুই তো দেখছি মাথায় উঠে গেছিস। আমি তোর কাছে কখনো এমনটা আশা করিনি। যা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। বিশ্বাস করো মামা, আমি এসব কিছুই করিনি। মিনা তো মিথ্যা কথা বলছে। আমি এই ডিমগুলো ভাঙিনি মামা। মিনা ইচ্ছে করে ডিমগুলো ফেলে ভেঙে দিয়েছে। আর আমি কোথায় যাব মামা? আমার যে যাওয়ার মতো কোনো জায়গাই নেই। আমি এত কিছু জানি না। তুই কোথায় যাবি? তোর জন্য আমি আমার নিজের মেয়েকে অনেক বকেছি। তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা বলছি। দেখি, এক রাতের মধ্যেই দেখি গাছগুলো বড় হয়ে অনেক তরমুজ ধরেছে। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখে যা। টিয়া, আজকে না আমি আর খেলতে পারবো না। আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তুই জানিস টিয়া, আমাদের জমিতে অনেক তরমুজ হয়েছে। আমার মা জমি থেকে আজকে তরমুজ উঠাবে। আমি বাড়ি গিয়ে তরমুজ খাবো। তুই খাবি? চল আমার সাথে আমাদের বাড়িতে যাই। তরমুজ? তরমুজ তো আমার খুব পছন্দ। ঠিক আছে, আমি তোর সাথে তোদের বাড়ি যাব। মা, আমি টিয়াকে নিয়ে এসেছি। তুমি টিয়াকে একটা তরমুজ দাও না। আমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে। আরে ঝুমা, তুই এই ভিখারির মেয়েকে নিয়ে এসেছিস তরমুজ খাওয়ার জন্য? তোকে না বলেছে গরিবদের সাথে মিশবি না? ওদের কাজই হচ্ছে বড় লোকদের সাথে মিশে বড় লোকদেরটা চেয়ে খাওয়া। না বাগিনী কাকিমা, আমি তো জুমার কাছে তরমুজ খেতে চাইনি। জুমাই তো আমাকে নিয়ে এসেছে তরমুজ খেতে। বলে বাবা, ভিখারির মেয়ে, তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস? আমার মেয়ের মাথাটা তো খেয়েছিস। তোকে আমি একটা তরমুজও দেব না। যা এখান থেকে, বাড়ি চলে যা। মা, ও মা, আমাদের বাড়িতে তো অনেক তরমুজ, সেখান থেকে একটা তরমুজ দাও না টিয়াকে। ঝুমা, তুই আর একটা কথাও বলবি না। আর শোন, এই ভিখারির মেয়ের সাথে যেন তোকে আর খেলতে না দেখি। আর এই ভিখারির মেয়ে, তোর মাকে গিয়ে বলবি তরমুজ কিনে খাওয়াতে। যাই এখান থেকে। তারপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে মা টিয়া, তোর আজ মনটা খারাপ কেন? কি হয়েছে তোর? মা, আমি না জুমার সাথে জুমাদের বাড়িতে গিয়েছিলাম তরমুজ খাওয়ার জন্য, কিন্তু জুমার মা বাগিনী কাকিমা আমাকে একটু তরমুজও খেতে দিল না, আর আমাকে অনেক অপমান করেছে ভিখারি বলে। থাক মা, তুই আর মন খারাপ করিস না। তোর বাবা আসলে তোর বাবাকে বলবো তোকে একটা তরমুজ কিনে খাওয়াতে।
শেফা, টিয়া, তোমরা কোথায় গেলে? সারা শহর ঘুরেও কোথাও একটা কাজও পেলাম না। ওগো, তুমি কি যে এটা করো? মেয়েটা যে অনেক ছোট। আমি বলি কি, এইসব কাজ খোঁজা বাদ দিয়ে আমাদের যে একটা জমি আছে সেখানে ফসল ফলাও। ঠিক আছে বউ, আমি চেষ্টা করব। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি বরং এইবার জমিতে তরমুজের চাষ করো। তরমুজের যে অনেক চাহিদা, যদি ফলন ভালো হয় তাহলে তো অনেক ভালো হবে, আর আমাদের অভাবও দূর হবে। ঠিক আছে বউ, তুমি যখন বলছো তবে একবার চেষ্টা করে দেখি। এরপর মিচকে শেফার কথা মতো জমিতে তরমুজের বীজ রোপণ করে। কিছুদিন পর মিচকের জমিতে তরমুজের ভালো ফলন হয়। মা দেখো, আমাদের জমিতে কত তরমুজ হয়েছে। এবার তাহলে আমি অনেক তরমুজ খেতে পারবো। হ্যাঁ রে টিয়া, তোর যত ইচ্ছা তত তরমুজ খেতে পারবি। এইবার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। জুমা, জানিস আমাদের জমিতে না অনেক তরমুজ হয়েছে। তুই তরমুজ খাবি? চল আমার সাথে। ইয়া, তুই কি বললি? এবার তাহলে তোদের জমিতে তরমুজ চাষ করেছে? ঠিক আছে, চল তাহলে। তরমুজ খেতে যে আমার ভীষণ ভালো লাগে। তারপর টিয়া ও ঝুমা টিয়াদের তরমুজ জমিতে বসে পাকা পাকা তরমুজ খেতে থাকে। আরে ঝুমা, তুই কোথায় গিয়েছিলি? তোকে না কতবার বলেছি বাড়ি থেকে একা একা কোথাও যাবি না। মা, আমি না টিয়ার সাথে টিয়াদের তরমুজের জমিতে তরমুজ খেতে গিয়েছিলাম। মা জানো, টিয়াদের জমিতে অনেক তরমুজ হয়েছে, খেতেও ভীষণ মিষ্টি। আমাদের তরমুজের থেকে অনেক বেশি মজা। এইবার তাহলে শেফা শিয়ালিনী তরমুজ বিক্রি করে ধনী হয়ে যাবে? এটা তো আমি কিছুতেই হতে দিব না। আমাকে তো এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। তারপর সেই দিন রাতেই বাঘিনী টিয়াদের সমস্ত তরমুজ নষ্ট করে দেয়। হায় হায় রে, আমাদের কপালটা বুঝি এবারও পড়লো। কালকে তরমুজগুলো বেশ ভালো ছিল, তবে আজকে রাতে হঠাৎ করে কি হলো? ওগো, কেঁদে আর কি হবে? আমাদের কপালে বুঝি সুখ নেই। কত আশা করেছিলাম মেয়েটা মন ভরে তরমুজ খাবে, আর বাকি তরমুজগুলো বাজারে বিক্রি করব, সেটা আর হলোই না। ওগো, এবার কি হবে গো? 10 দিন হয়ে গেল, ঘরে যে কোনো খাবার দাবার নেই। কতদিনই বা এইভাবে শুকনো মুড়ি আর পানি খেয়ে থাকবো? আমরা না হয় থাকতে পারলাম, কিন্তু মেয়েটা যে শুধু মুড়ি খেয়ে আর থাকতে পারছে না গো। ও, আমি আর কি করব বলো? আমি যে আমার সাধ্য অনুযায়ী অনেক চেষ্টাই করলাম, কিন্তু পোড়া কপাল, কোনো কিছুই যেন হচ্ছে না গো বউ। মা, বাবা, তোমরা আর এইভাবে বলো না। আমি এই শুকনো মুড়ি খেয়ে থাকতে পারবো। তোমাদের দুঃখ কষ্ট যে আমারও আর সহ্য হচ্ছে না। তারপর একদিন টিয়া মন খারাপ করে বাড়ি থেকে চলে আসে, আর হাঁটতে হাঁটতে টিয়া বনের গভীরে চলে যায়। দেখি, হাঁটতে হাঁটতে তো গভীর বনে চলে আসলাম। না না, আমার আর গভীরে যাওয়া যাবে না। আমি বরং গাছটার নিচে বসে বিশ্রাম নেই।